Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk about interrogative sentence narration. That means how can we change from direct narration to indirect narration from interrogative sentence. All these items, inshallah, I will discuss today. And only 4 rules. If you know 4 rules, you will be able to change from direct narration to indirect narration of interrogative sentence. That means 4 best rules. And you will also know from this class, that is tag questions. If there is tag question in interrogative sentence, then how can you change direct to indirect narrations of this sentence? All these items, inshallah, I will discuss, and I hope that you can easily understand. Let's get started. Narration interrogative sentence. এবার আমরা মজার 4টি রুল নিয়ে আমি কথা বলবো, এবং এই 4টি রুল যদি কোনো স্টুডেন্ট ভালো করে বুঝে এবং জানে, ইনশাআল্লাহ তার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনে কোনো প্রকারের সমস্যা হওয়ার কথা নয়। চলো আমরা রুল 4টি দেখে নিই। আর আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, এখানে যে এক্সাম্পলগুলো আমি সেট করেছি সেগুলো সবগুলোই প্রায় ম্যাক্সিমামই তোমার বোর্ডের প্রশ্ন, তোমাদের বুঝতে সহজ হবে এবং অনেক সহায়ক হবে যে কীভাবে প্রশ্নগুলি বোর্ডে এসে থাকে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে তোমার যে এই প্র্যাকটিস করার ফলে তোমাদের একটা কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। এবার 4টি রুল আমরা দেখে নেব। প্রথম যে রুলটি সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচটি অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল, অ্যাম, ইজ, আর, অজ, ওয়্যার, ক্যান, মে ইত্যাদি দিয়ে শুরু হলে আমরা কিভাবে করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। স্ট্রাকচারটা প্রথমে খেয়াল করি। প্রথমে সাবজেক্ট বসাতে হবে আমাকে। সাবজেক্ট বসানোর পরে আস্ক অথবা ইনকোয়ার অফ অথবা আস্কড, প্রেজেন্ট টেন্সে আস্ক অথবা ইনকোয়ার অফ, আর পাস্ট টেন্স আমাকে বসাতে হবে আস্কড। রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে অবজেক্ট যদি থাকে তাহলে বসবে, আর যদি না থাকে তাহলে বসবে না। এরপরে ইনভার্টেড কমা উঠিয়ে গিয়ে ইফ বা ওয়েদার, আমরা নর্মালি ইফ ব্যবহার করে থাকি, প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, অর্থাৎ এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। একটা উদাহরণ দেখো। দ্য স্কুল টিচার সেড টু দ্য বয়, স্কুল শিক্ষক বালককে বললেন, আর ইউ ইন ট্রাবল, তুমি কি সমস্যা আছো, প্রশ্ন করা হয়েছে। তাহলে এখানে দেখো অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করেছে। তাহলে আমরা এই স্ট্রাকচার অনুসারে এখন করব। প্রথমে সাবজেক্ট দ্য স্কুল টিচার বসে গেল, এরপরে আমাকে এটা পাস্ট ইনডিফিনিট আছে, এখানে আস্কড হবে, তাহলে সেড টু চেঞ্জ হয়ে কী হলো আস্কড। এরপরে অবজেক্ট যদি থাকে, অবজেক্ট আছে এখানে দ্য বয়, তাহলে দ্য স্কুল টিচার আস্কড দ্য বয়। ইনভার্টেড কমাটি কী হবে ইফ বা ওয়েদার, তা আমরা ইফ নিলাম। এরপরে বলছে সাবজেক্ট, তাহলে এখানে আর ইউ ইন ট্রাবল, ইউ আছে এখানে, ইউ কাকে অনুসরণ করবে, দ্য বয়কে না দ্য স্কুল টিচারকে, নিঃসন্দেহে দ্য বয়কে। অর্থাৎ সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের যেটা অবজেক্ট একে অনুসরণ করে। তাহলে এখানে দ্য বয়ের প্রনাউন কী হবে হি, আর ব্র্যাকেট দিলাম বি, দ্যাট মিনস আমি বয়কে মিন করেছি এখানে। এটা কোন টেন্স, আর ইউ ইন ট্রাবল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো কোন টেন্স হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অনেক ভাই বোন আর দেখে ধরে নেবে কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াস হতে হলে তো তোমার মূল ভার্ব লাইনে যোগ থাকতে হয়, সেটা কি আছে নেই, এখানে একটা মেন ভার্ব হিসেবে কাজ করেছে এক ধরনের। তাহলে ইফ হি ওয়াজ ইন ট্রাবল, আর এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, অর্থাৎ সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে এক্সটেনশন। এবার আমরা 2 নম্বরটা দেখি। দ্য স্কুল টিচার সেড টু দ্য বয়, এটা গেল 2 নম্বর। এটা কি বলছে, দ্য স্কুল টিচার সেড টু দ্য বয় ডু ইউ ফিল হাংরি, স্কুল শিক্ষক বালককে বললেন, ডু ইউ ফিল হাংরি, তুমি কি ক্ষুধার্ত বা ক্ষুধা অনুভব করো। তাহলে দ্য স্কুল টিচার সেড টু চেঞ্জ করে আস্কড করলাম, আস্কড দ্য বয়, ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ, ইউ আছে এখানে যার কারণে অনুসরণ করবে দ্য বয়কে। ইফ হি, এটা কোন টেন্স, ডু ইউ ফিল হাংরি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে মূল ভার্বের পাস্ট ফর্ম, ফিলটা হচ্ছে মূল ভার্ব আর দুটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমাকে সাবজেক্ট বসালাম হি মানে বালক বয়,
তার ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। অনেক ভাই বোন যেটা চিন্তা করে থাকে ডুয়ের পাস্ট ফর্ম করে দেয়, এখানে ডুয়ের পাস্ট ফর্ম করতে হবে না, মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তাহলে ইফ হি ফেল্ট হাংরি। 3 নাম্বার, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বললেন, আরন্ট ইউ আইডলিং অ্যাওয়ে ইউর টাইম উইথ দেম, তুমি কি তাদের সাথে অলসভাবে সময় কাটাচ্ছ না? তাহলে মাই মাদার আস্কড মি, আমার মা আমাকে জিজ্ঞাসা করলেন, ইনভার্টেড কমাতে বসাবো ইফ, এখানে আছে ইউ, তাহলে কাকে অনুসরণ করবে, মিকে না মাই মাদারকে? নিঃসন্দেহে ইউ আছে যেহেতু মিকে অনুসরণ করবে। তাহলে হলো এখানে আই, এটা কোন টেন্স? আরন্ট ইউ আইডলিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কোন কন্টিনিউয়াস হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। ফাইন, তাহলে এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস করে দেবো। আই ওয়াজ নট, এটা নেগেটিভ থাকার কারণে নট বসানো হয়েছে। আই ওয়াজ নট আইডলিং অ্যাওয়ে মাই টাইম উইথ দেম। 4 নাম্বার, মাই মাদার সেড টু মি, আমার মামাকে বললেন, ক্যান্ট ইউ বি মোর সিরিয়াস, তুমি কি অধিক সিরিয়াস হতে পারো না, মানে যত্নবান হতে পারো না? আচ্ছা ফাইন, তাহলে মাই মাদার সেডটুকে চেঞ্জ করে আমরা করলাম আস্ট, পাস্টে আছে যেহেতু। মাই মাদার আস্ট মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে হলো ইফ, ইফ ইউ যেহেতু আছে কাকে অনুসরণ করবে? মিকে। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অনুসরণ করে রিপোর্টিং ভার্বের পরেরটাকে, সেই দৃষ্টিকোণে মিকে অনুসরণ করবে। তো ইটা এখানে সাবজেক্ট, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। ক্যান থাকলে কুড হয়, আই কুড। তারপর এখানে নট আছে, এখানে নট মানে কুডন্ট সংক্ষেপে, বি মোর সিরিয়াস। আর এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে সবসময় ফুল স্টপ হবে। একটা বিষয় খেয়াল রাখবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় 5 প্রকার সেন্টেন্সেই সব শেষে ফুল স্টপ দিতে হবে অলওয়েজ, অন্য কোনো প্রকার পাংচুয়েশন মার্ক দেওয়া যাবে না, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয়। এবার আমরা দেখব রুল 2। তাহলে রুল 1-এ আমরা কি দেখলাম? অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন থাকে বা মডেল ভার্ব দিয়ে, সেক্ষেত্রে আমরা সেভাবে করব। এবার আমরা রুল 2টা দেখি। কিন্তু রিপোর্টেড স্পিচটি যদি ডব্লিউএইচ ওয়ার্ড যেমন হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন ইত্যাদি দ্বারা আরম্ভ হয়, তবে ইফ বা হোয়েদার বসে না, ওই শব্দটি বসে। অর্থাৎ যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে রিপোর্টেড স্পিচটি শুরু হয়, ইনভার্টেড কমার ভিতরের অংশটি শুরু হয়, সেটাই থেকে যায়, নতুন করে ইফ বা হোয়েদার এখানে বসাতে হবে না। এক্ষেত্রেও সেন্টেন্সটির অ্যাসার্টিভ ফর্ম বসে এবং রিপোর্টেড স্পিচটি অবশ্যই আমাকে অ্যাসার্টিভ ফর্মে করতে হবে। স্ট্রাকচারটা একটু খেয়াল করি। সাবজেক্ট প্লাস আস বা ইনকোয়ার অফ আস, এটা 1 নম্বর রুলে ছিল, এখানেও আছে। অবজেক্ট যদি থাকে, এটা 1 নম্বর রুলে ছিল, এখানেও আছে। পার্থক্যটা শুধুমাত্র এই প্লাসের পরে এখানে ছিল ইফ বা হোয়েদার, কিন্তু সেখানে ইফ বা হোয়েদার হবে না, ডব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে সেটাই থাকবে। প্লাস রিপোর্ট স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। ধরুন দেখি, দ্য টিকিট সেলার সেড টু দ্য স্ট্রেঞ্জার, টিকিট সেলার আগন্তুককে বললেন, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, জনাব বা স্যার আপনি কোথায় যেতে চান, প্রশ্ন করা হচ্ছে। খেয়াল করে এখানে রিপোর্টেড স্পিচটি ডব্লিউএইচ ওয়ার্ড বলতে এখানে হোয়ার, এই যে ডব্লিউ দেওয়া আছে প্রথমে, এই কারণে বলা হচ্ছে ডব্লিউএইচ, অর্থাৎ যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু যে ওয়ার্ডগুলি এবং প্রশ্ন করা হয় সেগুলোকে বলছে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড। এগুলো 8 থেকে 9টি রয়েছে। হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, স্যার আপনি কোথায় যেতে চান। তাহলে দ্য টিকিট সেলার সেইটুকু চেঞ্জ করা হবে আস্ট, দ্য টিকিট সেলার আস্ট দ্য স্ট্রেঞ্জার। ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে কী হয় বলো তো দেখি, ইফ আবার হোয়েদার হবে না, যে ডব্লিউএইচ ওয়ার্ডটা আছে এটাই বসে যাবে। আর স্যার থাকার কারণে ইনডাইরেক্ট স্পিচ আমরা রেসপেক্টফুলি ব্যবহার করব। রেসপেক্টফুলি হোয়ার হি লাইক টু গো, এটা কেন লাইক টু গো হলো, হোয়ার ডু ইউ লাইক টু গো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম হোয়ার হি লাইক টু গো। 2 নম্বর উদাহরণ দেখি, দ্য স্কুল টিচার সেড টু দ্য বয় হোয়াই আর ইউ লয়টারিং, এখানে জি হবে, হোয়াই আর ইউ লয়টারিং হিয়ার অ্যান্ড দেয়ার নাও, কেন তুমি এখানে যেখানে সেখানে দৌড়িয়ে বেড়াচ্ছ। শিক্ষক বালককে বললেন, কেন তুমি এদিক ওদিক দৌড়িয়ে বেড়াচ্ছ। আচ্ছা, দ্য স্কুল টিচার আস্কড দ্য বয়, ইনভার্টেড কমা উঠে গিয়ে ডব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে সেটাই বসে গেল হয়, আর ইউ লয়টারিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কোন কন্টিনিউয়াস হবে বলো তো, পাস্ট কন্টিনিউয়াস। হোয়াই হি ওয়াজ লয়টারিং হিয়ার অ্যান্ড দেয়ার, নাও থাকলে হয় দেন।
ফাইন। এবার আমরা রুল 3 নাম্বার দেখব। কোশ্চিন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা অনুরোধ করা যদি বোঝায়, যে কোশ্চিন আছে কিন্তু অনুরোধ করা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কীভাবে করব? সাবজেক্ট প্লাস আস বা আস ঠিক থাকবে, প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভার, প্লাস টু প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভার প্লাস বাকি অংশ। যেমন রহিম সেড টু মি, রহিম আমাকে বললেন, উইল ইউ গিভ মি এ পেন, তুমি কি আমাকে একটা কলম দিবে, মানে তোমার রিকোয়েস্ট করা হচ্ছে। তাহলে রহিম আস্ট মি, রহিম আমাকে বললেন, টু তারপরে রিপোর্ট স্পিচের মূল ভার এখানে কি গিভ, টু গিভ মি আছে ফার্স্ট পারসন, তাহলে অনুসরণ করবে কাকে? প্রথমটাকে। মিতে হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাহলে রহিমের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, টু গিভ হিম আ পেন। রহিম আস্ট মি, রহিম আমাকে জিজ্ঞাসা করলেন, টু গিভ হিম আ পেন, তাকে একটা কলম দেওয়ার জন্য বললেন। দ্য প্যাসার বাই সেড টু দ্য ওম্যান, প্যাসার বাই পথিক মহিলাটিকে বললেন, পথিক মহিলাটিকে বললেন, রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছে সে মহিলাটিকে বললেন, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তাহলে পথিক বলছেন কাকে? মহিলাকে, যে তুমি কি আমাকে সাহায্য করতে পারো। দ্য প্যাসার বাই আস্ট দ্য ওম্যান, টু আর হেল্প হচ্ছে মূল ভার্ব, টু হেল্প, আর মি ফার্স্ট পারসন, দ্য প্যাসার বাইকে অনুসরণ করবে, আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, যেহেতু মিটা এখানে অবজেক্টে রয়েছে। রুল 4 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ক্রিটিক্যাল, সেটা একটু মনোযোগ সহকারে আমরা খেয়াল করো সবাই। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিভাবে করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করব সেটা একটু দেখি। সাবজেক্ট প্লাস আস্ট প্লাস অবজেক্ট, এটা 1 2 3 রুলের মতোই মিল আছে, প্লাস ইনভার্টেড কমা উঠিয়ে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এতটুকু পর্যন্ত ঠিকই আছে, ভার্ব পর্যন্ত। এইখানে এসে একটু বেরিয়ে আছে অতিরিক্ত অংশ, প্লাস অ্যান্ড অ্যাসিউম দ্যাট, এটা অতিরিক্ত অংশ, শুধু ট্যাগ কোশ্চেনের জন্য এটা হবে। প্লাস অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ এবং নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ, অর্থাৎ ট্যাগটা যদি হয় অ্যাফার্মেটিভ তাহলে আমার উত্তরটা করতে হবে নেগেটিভ ওই অংশটুকু, আর যদি ট্যাগটুকু হয় নেগেটিভ তাহলে আমাকে উত্তরটা করতে হবে অ্যাফার্মেটিভে, যেটা আমরা ট্যাগ কোশ্চেন 9 10-এ শিখে এসেছি। একটু উদাহরণ দেখি। যেমন এখানে বলা হচ্ছে যে রিয়াল আস্কড দ্য ট্রাফিক সার্জেন্ট, রিয়াল ট্রাফিক সার্জেন্টকে জিজ্ঞাসা করলেন, আই ডিড নট ডু এনিথিং রং, আই ডিড নট ডু এনিথিং, আমি কোনো কিছু ভুল করিনি, ডিড আমি কি করেছিলাম কোনো ভুল, প্রশ্ন করতে। তাহলে এখানে খেয়াল কর, ডিড হচ্ছে ট্যাগ কোশ্চেন, ট্যাগের অংশ, তাহলে এই অংশটা কোন ফর্মে আছে, অ্যাফার্মেটিভ না নেগেটিভ? আছে অ্যাফার্মেটিভ, তাহলে উত্তর হবে নেগেটিভ। এখন আমরা দেখব রিয়াল রিয়াল আস দ্য ট্রাফিক সার্জেন্ট, ইনভার্টেড কমা ইফ হয়েছে আগের মতোই, আই আছে মানে রিয়াল কনসার্ন করবে, ইফ হি, এটা দেখো ডিডন্ট ডু এনিথিং রং, কোন টেন্স? ডিড, ডু এর প্রশ্ন হচ্ছে ডিড, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং নট আছে মানে নেগেটিভ করা আছে স্টেটমেন্টটা, তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে গেলে পাস্ট পারফেক্ট হবে ইফ হি হ্যাড নট ডান এনিথিং রং, আর ডু হচ্ছে মূল ভার্ব, এখানে ডান হয়ে গেছে এনিথিং রং, অ্যান্ড এই যেখানে অ্যান্ড অ্যাসিউম দ্যাট, এই যেখানে স্ট্রাকচারে বলেছিলাম খেয়াল করে, অ্যান্ড অ্যাসিউম দ্যাট, তাহলে এখানে আমরা নিলাম এই ট্যাগ কোশ্চেনের জন্য অ্যান্ড অ্যাসিউম দ্যাট। এরপরে সাবজেক্ট হি, দেখো এখানে কি আছে, ডিড আই, আই মানে কে? রিয়াল, তাহলে প্রোনাউন কি হবে? হি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে কোনটা পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট, আর অ্যাফার্মেটিভ থাকার কারণে নেগেটিভ হবে। তাহলে দেখো এখানে যে হি হ্যাড নট, দিয়ে ফুল স্টপ হয়ে গেল। আরেকটা উদাহরণ দেখি, হি সেড টু মি, তিনি আমাকে বললেন, ইউ আর এ লায়ার, তুমি একটা মিথ্যুক, আরন্ট ইউ? অনুরোধে খেয়াল করো, ইউ আস্ট মি, ইনভাইট কমোটে গিয়ে হচ্ছে ইফ, ইউ থাকার কারণে মিকে অনুসরণ করবে, তো ইউটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে মিয়ের সাবজেক্টিভ ফর্ম কি? আই। ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যুক, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হবে পাস্ট ইনডিফিনিট। অনেকে আর দেখে ভাববা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু না। কেন নয়? এখানে মূল ভার্বের উপস্থিতি নেই, যে আইনি যোগ যুক্ত যে মূল ভার্ব, মানে কন্টিনিউয়াস টেন্স হতে হলে অবশ্যই মূল ভার্বের সাথে আইনি যোগ থাকতে হবে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইউ থাকার কারণে মিকে অনুসরণ করলে আই হলো, আর প্রেজেন্ট ইনডিফিনিট এটা হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে আই ওয়াজ এ লায়ার। আর এই ট্যাগ কোশ্চেনের ন্যারেশন করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, অ্যান্ড অ্যাসিউম দ্যাট, সর্বদা এটা যোগ করতে হবে।
যোগ করার পরে ট্যাগ যদি হয় অ্যাফার্মেটিভ তাহলে উত্তর হবে নেগেটিভ, ট্যাগ যদি হয় নেগেটিভ উত্তর হবে অ্যাফার্মেটিভ। আরন্ট ইউ এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এর অ্যাফার্মেটিভ উত্তর হবে। এখানে ইউ আছে, অনুসরণ করবে কাকে? এই মিকে। ইউটা হচ্ছে সাবজেক্ট, তাহলে মির সাবজেক্ট হচ্ছে আই। এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, তাহলে আই ওয়াজ। হি আস্কড মি ইফ আই ওয়াজ এ লায়ার অ্যান্ড অ্যাসিউমড দ্যাট আই ওয়াজ। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমি অধিক গুরুত্বপূর্ণ 4টি রুল নিয়ে কথা বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের, এবং আশা করছি তোমরা ইতিমধ্যে এই রুলগুলি খুব ভালো করে আয়ত্ত করেছো। এবং আমার আত্মবিশ্বাস, যদি কোনো শিক্ষার্থী ভাই বোন এই 4টি রুল খুব ভালো করে বুঝে থাকে এবং প্র্যাকটিস করে, ইনশাআল্লাহ তার পরীক্ষাতে কোনো সমস্যা থাকার কথা নয়। সে যেখান থেকে আসুক না কেন সে পরীক্ষায় পারবে। আর প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে যে প্যাসেজ ন্যারেশনের নিয়মটি রয়েছে, আমি তোমাদের এই ন্যারেশন সেকশানে চ্যাপ্টারেই আমি 2টি ক্লাস নিয়ে সেটার পরিষ্কার ধারণা দেব। সেক্ষেত্রে আমি প্রত্যাশা করব যারা আমার পূর্বের ক্লাসগুলি দেখো নাই, চ্যানেলের লিঙ্কে গিয়ে সেখান থেকে প্লে লিস্ট থেকে তোমরা সুন্দর করে সেখানে সাজানো আছে, এবং সেখানে প্রায় আমি 150 কাছাকাছি ভিডিও রয়েছে ইতিমধ্যেই। যারা এখনও সেই ফার্স্ট ক্লাস ন্যারেশনের, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস দেখো নাই, সেই ক্লাসগুলি দেখে আসো, তোমাদের পরিষ্কার একটা ধারণা তৈরি হবে। আর প্যাসেজ ন্যারেশন নিয়ে আমি ইনশাআল্লাহ তোমাদের ক্লাস দেবো খুব শীঘ্রই। 2টি ক্লাস সেখানে নেব, এবং সেখানে আশা করি তোমরা পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবে, এবং তোমাদের ন্যারেশন নিয়ে কোনো জড়তা বা কোনো সমস্যা থাকবে না আশা করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। এবং আশা করছি তোমরা পরবর্তী সময় আমার ক্লাসে থাকবে এবং বিভিন্ন প্রকার অনুপ্রেরণা, উৎসাহ, লাইক, কমেন্ট আমাকে উৎসাহিত করবে, যাতে করে আমি পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ এবং উদ্দীপনা তোমাদের কাছ থেকে পাই। আর সবশেষে আমি রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উৎসাহিত করতে পারো, কারণ এর মাধ্যমে আমার খুবই কৌতূহল আমার বেড়ে যায়, এবং কষ্ট হলে সেগুলো আমি কন্টিনিউ করতে থাকি। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছি আমি। ইউটিউবে গিয়ে নেট কানেকশন দেওয়ার পর ইউটিউবে যেতে হবে, গিয়ে সার্চ অপশান লিখতে হবে ইংলিশ মোটিভেশন 21, এটা আমার চ্যানেলের নাম। এরপরে মোটিভেশন 21, এই যে মোটিভেশন 21 পাশাপাশি লেখা আছে, এখানে কোনো গ্যাপ হবে না, স্পেস দিলে কিন্তু আমার চ্যানেলটি আসবে না। এখানে মোটিভেশন 21 পাশাপাশি থাকবে, দেওয়ার পরে যখন ক্লিক করবে তখন দেখতে পাবে এরকম সাবস্ক্রাইব এবং লোগো ছবি সহকারে চলে আসবে। যে সাবস্ক্রাইব বাটন একটা প্রেস করবে, দেন সাবস্ক্রাইব ট্রান্সফর্ম হয়ে যাবে এবং কালো হয়ে যাবে। দেন বেল আইকন বাটন দেখতে পাবে, এই বেল আইকন বাটন প্রেস করলেই তোমার পরবর্তী যত ভিডিও আমি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান, অর্থাৎ তোমাকে গিয়ে নক করবে যে হ্যাঁ ভিডিও আপলোড করা হয়েছে। মন চাইলে যদি ভালো লাগে তোমরা দেখবে, আর না চাইলে দেখবে না। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, এবং উত্তরোত্তর আমি চেষ্টা করি সেগুলি ভালো পয়েন্ট, ভালো তথ্য দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাকে অনুপ্রাণিত করেই যাবে, ইনশাআল্লাহ আমি তোমাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।